নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ওই 6টার দিকে ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ করেছি, ড্রেস চেঞ্জ করেছি, টুকটাক যে কাজকর্ম ছিল সেইগুলো করেছি। মেশিনের মধ্যে কয়েকটা কাপড় জামাও ছিল, সেগুলো কাচতে দিয়ে দিলাম। আর এরপরে চলে এসেছি। ঘর বাড়ির অবস্থা সকালবেলাটায় ভীষণ খারাপ থাকে। সকালবেলায় ঘুম থেকে উঠেই ঝাড়াঝাড়ির যে কাজগুলো থাকে সেগুলো আমি সকালবেলাতেই করে নিই, কেননা কাজের দিদি চলে এলে তারপরে দিদি যখন কাজ করে দিয়ে চলে যায়, পরে যদি ঝাড়াঝাড়ি করতে আসি তখন দেখা যায় ঘরটা আরও নোংরা হয়ে যায়। তো তখন আবারও পুরো ঘরটা আমাকে ঝাড়ু মারতে হবে। তো সেই জন্য আমি চেষ্টা করি সকালবেলায় ঘুম থেকে উঠেই ঝাড়াঝাড়ির কাজগুলো করে দিই। এইদিকে সোফা দুটো ঝেড়ে দিই, ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিই, আর ওই দিকটাতে বিছানাপত্র যেইগুলো থাকে সমস্তটা একবারে গুছিয়ে তুলে নিই। তো যাই হোক, সমস্তটাই যে গুছিয়ে দিলাম, আর এরপরে চলুন একটুখানি বাইরের দিকে যাওয়া যাক। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি একবার বেলকনিতে আসি, কেননা আমার গাছগুলো সকালে উঠেই একবার যদি না দর্শন করি মনটা যেন ভালো লাগে না। তো কয়েকটা ফুল ফুটেছে গাছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর এখন দেখুন গাছের পাতাগুলো ঝরে একদম ন্যাড়া হয়ে গেছে। তো প্রত্যেকটা গাছের পাতা এখন ঝরে যাবে, আবার কয়েকদিন পর দেখা যাবে নতুন পাতা গজিয়েছে। তো এখন না ওই জন্য গাছগুলো একদম ন্যাড়ামুন্ডি লাগছে দেখতে, খুব একটা ভালো লাগছে না। তবে আবারও যখন নতুন পাতা বেরোবে তখন এই গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগবে। মেশিনের মধ্যে সকালে যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে, ভাবলাম একবারে মিলেই দিই, কাজটা অনেকটা এগিয়ে থাকবে। তো যাই হোক, কাপড়গুলো মিলে দিয়ে চলে এসেছি কিচেনে। বিবেকের জন্য ভাত বসিয়ে দিলাম, আর আমাদের জন্য বসিয়ে দিয়েছি একটু চা। তিনজনের জন্য 3 কাপ চা করে নিয়েছি, দিদি, আমি আর আমার মা তিনজনে মিলে চাটা আর কি খেয়ে নেবো। আর চা খাওয়ার পরে চলে এলাম আবারও কিচেনে। বিবেককে ভাতটা খাইয়ে দেবো, ওরও স্কুলের টাইম হয়ে যাচ্ছে। এখন বেজে গেছে সকাল 9টা। সকালবেলাতে কিভাবে যে সময়টা পের হয়ে যায় বোঝাই যায় না। তো যাই হোক, বিবেককে খাইয়ে নিয়ে চলে এসেছি নিচে, ওকে বাসে তুলে দিয়ে তারপরে ওপরে এসে যা কাজকর্ম রয়েছে সেগুলো করতে হবে। বেশ ঠান্ডাটা কমে গেছিলো আমাদের এই দিকটাতে, আবার কাল থেকে দেখছি ভীষণ ঠান্ডা পড়েছে সকালবেলাটাতে। ওই জন্য বিবেককে একবারে ব্লেজার টুপি সমস্তটা পরিয়ে দিয়েছি। তো যাই হোক, বিবেকের বাস চলে এসছে, ওকে তুলে দিয়ে ওপরে চলে এলাম। অনেকটা সময় কেটেছে, এখন বাজে সকাল 11টা। আর আমি বিবেককে বাসে তুলে দিয়ে এসে সকালের খাবারটা করে নিয়েছিলাম। মোবাইলে আমার চার্জ ছিল না, যে কারণে আর ভিডিও করতে পারিনি। মোবাইল চার্জে বসিয়ে দিয়ে সকালের খাবারটা করে নিয়েছিলাম। মাকে করে দিয়েছি রুটি আর পেঁয়াজকলি আলু ভাজা, সাথে আমিও খেয়ে নিয়েছিলাম। আর এরপরে রান্নাঘরটা একটুখানি গোছাতে চলে এলাম। রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে তারপরে আর কি দুপুরে রান্না বসাবো। আর এইদিকে আমাকে ফোন করেছে মিঠুদি। প্রতিদিন 1-2বার করে মিঠুদির সাথে আমার রোজ কথা হয়, ভিডিও কলেই কথা হয়। যখনই ভিডিও কল করি দুজনে মিলে গল্প করতে থাকি আর কাজ করতে থাকি। ওই দিক থেকে ও কাজ করতে থাকে, আর এই দিক থেকে আমিও বেশ কিছুক্ষণ কাজ করতে করতে ওর সাথে গল্প করে নিলাম। তো যাই হোক, এরপরে এই যে সকালের যে কয়েকটা বাসন ছিল সেইগুলো আমি গুছিয়ে দিলাম, যেগুলো দিদি এসে ধুয়ে দিয়ে গেছিলো। আর এখন যে কয়েকটা বাসন রয়েছে সেগুলো আমি আর কি ধুয়ে নিচ্ছি। বাসন পড়ে থাকলে এখানে কাজ করতে অনেকটা অসুবিধে হবে, ওই জন্য ভাবলাম বেসিনটা একটু ফাঁকা করে নিই। তো সকালের যে টিফিনের বাসনগুলো থাকে সেগুলো আমি ধুয়েই নিই। আবার দুপুরের পর থেকে যেই বাসনগুলো জমা হয় সেগুলো দিদি এসে আবারও বিকেলে মেজে দিয়ে যায়। ফ্রিজে কিছুটা মাছ রাখা ছিল, ওইটাই ধুয়ে দিলাম, মাছগুলো ধুয়ে রেখে দিলাম। আর এরপরে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব। ভাতটা যতক্ষণে হতে থাকবে ততক্ষণে সবজিপাতি যা যা কাটার আছে সমস্তটা গুছিয়ে নেব। আজকে রান্না করব মাছের তরকারি, আলু দিয়ে মাছের ঝোল করব, আর তার সাথে করব বেগুন পোড়া। ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে এইদিকে যা কাটাকাটি আছে সমস্তটা চলুন গুছিয়ে নিই। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে তারপরে আরও একটা বড় কাজ রয়েছে। তো আজকে অনেক দিন ধরেই একটা কাজ করব ভেবেছিলাম, তো দেখি যদি সময় হয় তাহলে আজকে কাজটা করব। কি কাজ সেটা আপনাদের পরে দেখাবো। জ্যামি বোন আমাকে কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে ভিডিও দেখতে দিদি, নিজের খেয়াল রাখো, তোমার সবার জন্যে অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। প্রিয়াঙ্কা বোন আমায় কমেন্ট করেছে, তুমি খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। জানহাবি বোন কমেন্ট করেছে, এভাবেই ডেলি ব্লগ দেবে, সে তুমি যাই করো না তাই দেখব। থ্যাংক ইউ সো মাচ বোন, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এখন থেকে আমি প্রায় চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার।
রোজিনা বোন আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, কি সুন্দর তোমার গোছানো পরিপাটি কাজগুলো, দিদি তোমার হোম ট্যুর দেখতে চাই বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর হোম ট্যুরটা দিতে আমার একটু সময় লাগবে, কয়েকটা দিন পরে দেব। এখন যেহেতু শাশুড়ি মা রয়েছে, আমি ভীষণ ব্যস্ত, একটু ফাঁকা হলে তখন হোম ট্যুরটা দেব। সোমা দত্তা বোন আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি ডাইনিং টেবিলটা কোথা থেকে কিনেছো আর কত প্রাইস একটু বলবে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। আমার ডাইনিং টেবিলটা আমি আমাদের ঝাড়গ্রাম এখান থেকেই একটা দোকান থেকে নিয়েছিলাম, অনেক দিন আগে কিনেছিলাম, তাই প্রাইসটা আমার ঠিকঠাক মতন মনে নেই, তবে 45,000 কি 47,000 টাকা এরকম কিছু একটা দাম নিয়েছিল। তৃষ্ণা পাত্র একটা বোন আমাকে কমেন্ট করেছে, কাকিমার মাথায় কত চুল, কত বড় খোপা। থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। হ্যাঁ, আমার মায়ের মাথায় অনেক চুল, মায়ের শুরু থেকেই মাথাতে প্রচুর চুল, এখন তো তবুও অনেক উঠে গেছে, তবে মায়ের মাথার চুল দেখলে না এমন কোনো মানুষ নেই যে বলেনি যে মা কি তেল লাগায় মাথায়। তবে আমরা ছোট থেকে দেখেছি মা কোনো রকম চুলের যত্ন না করেই মায়ের এত সুন্দর চুল। মায়ের মতন আমার মাথাতেও অনেক গোছে চুল ছিল, তবে আমি না আমার চুলগুলোকে নিজেই নষ্ট করে ফেলেছি। 3বার 4বার আমি স্ট্রেটনিং করিয়েছিলাম, যার কারণে আমার চুলগুলো উঠে একদম এখন পাতলা হয়ে গেছে। আর আমি খুব একটা লম্বা চুল কখনোই রাখিনি, সবসময় আমার চুলটা ছোট ছিল, তবে ভীষণ গোছে ছিল। আর এখন লম্বাও নেই, আর তার সাথে সাথে গোছটাও অনেকটা কমে গেছে। যাই হোক, আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকটা কাজ এগিয়ে ফেলেছি, রান্না প্রায় বসিয়ে দিয়েছি, মাছটা আগেই ভেজে তুলে নিয়েছিলাম। আর এরপরে এই যে তেলের মধ্যে একটুখানি গরম মশলা গোটা আর জিরে ফোড়ন দিয়ে আলুটা বসিয়ে দিলাম। আলুটা ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি, ওর মধ্যেই টমেটো আর হলুদ নুন সমস্তটা দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম, এর মধ্যে ছিল পেঁয়াজ, আদা, অল্প একটুখানি রসুন, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো সমস্তটা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। এরপরে ভালো করে একটুখানি মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গরম জল। আমি ওইদিকে গ্যাসের জলটা গরম বসিয়ে দিয়েছিলাম, আজকে ভাবলাম গরম জল দিয়েই মাছের তরকারিটা করব। ওইদিকে যতক্ষণে আমার তরকারিটা হচ্ছে ততক্ষণে আমি এইদিকে বেগুন পোড়াটা মেখে নিই। তো শীতের বেগুন পোড়া খেতে ভীষণ ভালো লাগে, আপনারা কারা কারা আমার মতন বেগুন পোড়া খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে টমেটো বেগুন একসাথে পুড়িয়েছিলাম, একটু টক টক খেলে না আরও বেশি ভালো লাগে খেতে। তো এই বেগুন পোড়া দিয়ে রুটি খেতেও ভীষণ ভালো লাগে, আপনারা কারা কারা খেয়েছেন। আমি তো বেগুন পোড়া দিয়ে রুটি ভীষণ ভালোবাসি খেতে। তো যাই হোক, ওইদিকে আমার বেগুন পোড়াটা মাখা হয়ে গেছে, আর সকালবেলার একটুখানি পেঁয়াজ কলি ভাজাও রয়েছে। মাছের ঝোলটা ওইদিকে যতক্ষণে আর একটু হবে, তো ততক্ষণে আমি এইদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। আর এই তো মাছের ঝোলও হয়ে গেছে আমার একদম রেডি, মাছগুলোও দিয়ে দিলাম, আর এর ভেতরে এরপরে একটুখানি ধনেপাতাও দিয়ে দিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে আমি স্নান করে নিলাম। আর এখন কয়েকদিন ধরে আমি রান্নার পরেই স্নানটা করছি, সকালবেলা যেহেতু একবার ড্রেস চেঞ্জ করি, যার কারণে আর রান্নার পরেই স্নানটা করি। আর এই তো খাবার দিয়ে দিলাম মাকে খেতে, আমিও সাথে খেয়ে নেব, বিবেকেও আসার সময় হয়ে যাবে। আর এই যে দেখুন, আপনাদের শুরুতেই বলেছিলাম যে আমি একটা আজকে বড় কাজ করব, তো এই হচ্ছে আমার বড় কাজ। ফ্রিজটা অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি, তো সমস্তটা বের করে নিয়ে এই যে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম বেশ সুন্দরভাবে। অনেক বড় একটা কাজ আজকে গুছিয়ে ফেলেছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।